আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো ভাইয়া, তোমার কি অবস্থা ভাইয়া? এই তো আছি। এতক্ষণ তো তোমার বোনের ব্যাচের ক্লাস নিলাম। তোমাদের কি অবস্থা আরাফ? আসসালামু স্যার, ভালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই লকডাউন যে কবে শেষ হবে, লাইভ ক্লাস নিতে কেমন জানি লাগে, আমার খুবই এটাই। লাগে। মনে হয় যে একটা ক্যামেরার দিকে তাকায় আছি। স্যার লাইভ ক্লাসে ক্লাস করতে ভালো লাগে না। ওইটা তো কারোরই লাগে না, এখন তো কিছু করার নাই। এখন বাকিগুলা কোথায়? জুনায়েদ, ওয়ামা? স্যার, বিরক্ত লাগে একদম। হ্যাঁ, এটা তো অনলাইনে আসলে ওরকম শিখতে চাও, এটা কেমন জানি আর কি। আচ্ছা জুনায়েদ চলে আসছে। মাসনাদ, কি করো সারাদিন বাসায় পড়ালেখা ছাড়া? মাসনাদ, স্যার ইন্টারনেট স্পিড মেবি একটু কম। সিরিজও কথা একটু কেমন যেন আটকে আটকে আসছে। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সো তাহলে যারা যারা জয়েন করে ফেলছো, আমরা এখন দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। অলরেডি 9টা 10 বাজে। হ্যাঁ, তো এখন আমরা এখানের মধ্যে ক্লাসটা শুরু করি। যে আজকে আমরা বেসিক্যালি যে পার্টটা শুরু করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু থার্মাল ফিজিক্স এন্ড দ্য কোর অফ ফিজিক্স, যে ইন্টারনাল এনার্জি। ওকে, ইন্টারনাল এনার্জি নিয়ে আমরা পড়ালেখা করব। ইন্টারনাল এনার্জি অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে আমাদের ম্যাক্রোস্কোপিক স্কেল ছাড়া, ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক এই দুটার ডিফারেন্স তো জানো আরাফ? ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক এই দুটার মধ্যে ডিফারেন্স কি? শোনা যায় কথা আমার? মাইক্রো ছোট আর ম্যাক্রো বড়। হ্যাঁ, মাসনাদ কি শুনতে পাচ্ছ না? স্যার আমি শুনতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ম্যাক্রো হলো বড় সাইজের আর বড় স্কেল, আর মাইক্রো হলো ছোট স্কেলে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমাদের ম্যাক্রোস্কোপিক স্কেলে এখানের মধ্যে মেইন যে কাজটা, যে ম্যাক্রোস্কোপিক স্কেলের ব্যাপারটা আমরা কি বলি, ম্যাক্রোস্কোপিক স্কেলের ব্যাপারটা আমরা বলি যে এটা হলো বড় সাইজের। ধরো 1 মিনিট, আমি ফাইয়াজকে একটা মেসেজ দিয়ে নেই। ওয়ামা আসছে। ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম, যে ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে ডিফারেন্স কি, যে ম্যাক্রোস্কোপিক স্কেল হলো বড় স্কেলে। হ্যাঁ, যে অ্যাজ আ হোল, যে আমি মনে করি যে আমি একটা বড় স্কেলের একজন মানুষ, তো তাহলে আর বড় স্কেলের একটা পার্টিকেল, তো তাহলে মনে করো আমি যদি মুভ করি, হ্যাঁ, আমি যদি এরকম মুভ করি, তো তাহলে কি আছে, আমার নিজের একটা কাইনেটিক এনার্জি আছে না? তো তাহলে দিস কাইনেটিক এনার্জি ইজ ইন দা ম্যাক্রোস্কোপিক স্কেল। বাট আমি যদি এরকম রেস্টেও থাকি, মনে করো আমি এরকম বসে আছি, হ্যাঁ, আমি এরকম বসে আছি, সো তাহলে আই এম নট মুভিং। সো তাহলে কি আমার ম্যাক্রোস্কোপিক স্কেলে আমার কাইনেটিক এনার্জি কত? ম্যাক্রোস্কোপিক স্কেলে মাই কাইনেটিক এনার্জি ইজ 0,
বাট মাইক্রোস্কোপিক স্কেলে কিন্তু কাইনেটিক এনার্জি আমার জিরো হয় নাই। হ্যাঁ, যে মাইক্রোস্কোপিক স্কেলে যে ছোট ছোট পার্টিকেল গুলো যে আমার বডির ভিতরে, আমি কি অনেকগুলো ছোট ছোট পার্টিকেল দিয়ে বানানো না? পার্টিকেল ফিজিক্স এর মধ্যে আমরা কি পড়ছিলাম যে ফান্ডামেন্টাল পার্টিকেলস এর ব্যাপারটা কি, যে whenever they move, হ্যাঁ, ফান্ডামেন্টাল পার্টিকেল গুলি যত ছোট সবগুলা জিনিস কি এরকম ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে বানানো। সো তাহলে এনিথিং দ্যাট হ্যাজ আ টেম্পারেচার গ্রেটার দেন অ্যাবসলিউট জিরো, হ্যাঁ, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার থেকে বেশি টেম্পারেচারে থাকা যে কোনো সাবস্টেন্স কি করবে, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচার হইলেই মাইক্রোস্কোপিক স্কেলে কি হবে, there will be some movement or there will be some motion. সো তাহলে ওখানের মধ্যে কি থাকবে, ওখানের মধ্যে there will be কাইনেটিক এনার্জি। সো এখন আমরা যে একটা ব্যাপার বলি আর যেটা আমরা পড়ে আসছি যে এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, না? এই যে এই একটা জিনিস আমরা পড়তাম না যে এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, যে ও লেভেলস এর তোমাদের কোশ্চেন পেপার সলভ করতে সময় তোমাদের এটা দেখার কথা। প্লাস তোমরা যারা অনেকজন ও লেভেলস এর যে কপি চেক করো, তোমাদের ওখানের মধ্যে মার্ক স্কিমের পয়েন্ট গুলোর মধ্যেও পরে পাওয়ার কথা যে ইভাপোরেশন, যে এটার অ্যান্সারটা কে বলবা? এটার অ্যান্সার আরেফিন বলো। যে ইভাপোরেশন, যে আমাদের এমন একটা কোশ্চেন আছে না যে হাউ ডাজ ইভাপোরেশন লিড টু কুলিং, এরকম একটা কোশ্চেন আছে না যে জি ইভাপোরেশন ভাইয়া। কিভাবে ঠান্ডা করে আর কি। তো তাহলে ওইটার অ্যান্সারটা কি ছিল মনে আছে? ভাইয়া, বলতে গেলে আমার যেটুকু মনে আছে ইভাপোরেশনের প্রসেসটা মনে আছে, লাইক যে কয়েকটা পার্টিকেলস এর এত বেশি এনার্জি হয়ে যায় যে এটা মানে সারফেস থেকে এসকেপ করার চেষ্টা করে, এরকম মনে আছে। বাট আচ্ছা, এয়ারের এই কারণে জিনিসটাই এরকম বেসিক্যালি, এই হয় না। জিনিসটাই যে তোমার এখানের মধ্যে কাজটা কি, যে ইভাপোরেশনের মধ্যে মেইনলি ব্যাপারটা কি হয়, যে সাম অফ দ্য লিকুইড পার্টিকেলস হ্যাভ মোর এনার্জি দেন দ্য আদার পার্টিকেলস। সো তাহলে যেই পার্টিকেল গুলার এনার্জি ক্লোজ টু বয়লিং টেম্পারেচার অর ক্লোজ টু এসকেপিং ফ্রম দ্য কি সারফেস, লিকুইড সারফেস, তো তখন ওখানের মধ্যে কি হবে, ওই পার্টিকেল গুলি যাদের এনার্জি বেশি, মোর এনার্জেটিক পার্টিকেল গুলি যদি এসকেপ করে চলে যায়, হ্যাঁ, মোর এনার্জেটিক পার্টিকেল গুলি যদি এসকেপ করে চলে যায়, সো তাহলে রিমেইনিং পার্টিকেলদের এভারেজ কাইনেটিক এনার্জিটা কি করবে, অনেক ফল করবে না? যে মনে করো এখানের মধ্যে আমাদের এখানে, হ্যাঁ, আমাদের এখানে মনে করো ক্লাসে 10 জন আছে, অলরাইট, সাপোজ যে ক্লাসে 10 জন আছে, সো এখন 10 জনের মধ্যে 3 জন অনেক ভালো মার্ক পায় আর বাকি 7 জন অনেক কম মার্ক পায়, ওকে, আর মিডিয়াম লেভেলের মার্ক পায়। সো এখন যদি একটা কাজ হয়, কি কাজ হয়, যে যেই 3 জন বেশি মার্ক পাইতেছিল, হ্যাঁ, আর যেই 3 জন বেশি মার্কস পায়, সে যদি এখন অন্য সেকশনে চলে যায় আর অন্য ব্যাচে চলে যায়, হ্যাঁ, সে যদি এখন অন্য ব্যাচে চলে যায়, সো তাহলে কি রিমেইনিং যারা ছিল, যারা নাকি অলরেডি স্কোর এত বেশি তুলতে পারতো না, আর যাদের নাকি ভ্যালু আর স্কোর অনেক কম ছিল, সো তাহলে তাদের এভারেজ, যে রিমেইনিং পার্টিকেল গুলার আর রিমেইনিং স্টুডেন্ট গুলার মার্কের এভারেজ কি করবে, অনেক ড্রাস্টিক্যালি কমে যাবে না? সো তাহলে এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য রিমেইনিং পার্টিকেল কি হয়, অনেক কমে যায়। যে ইভাপোরেশনের সময় কি হয়, যে হাই এনার্জেটিক পার্টিকেল গুলি এসকেপ করে চলে যায় এন্ড রিমেইনিং পার্টিকেল গুলির এভারেজ কাইনেটিক এনার্জি তাহলে কি করে, অনেক বেশি করে ফল করে। সো যখন এটা হয় তখন কি হবে, when this happens, তখন the average kinetic energy decreases and that's why we used to say যে average kinetic energy কমে গেলে কি হবে, টেম্পারেচার কমে যাবে। ওকে, আমরা এই জিনিসটা বলতাম। সো এখন we will actually get to see যে আমাদের এই জিনিসটা কেন বলতাম। সবে স্ক্রিনটা দেখতে পাইতেছো না? জি ভাইয়া। ওকে, তো তাহলে এখানের মধ্যে ফার্স্টে আমি একটা জিনিস লিখবো, এই জিনিসটা তোমরা পরে নোট ডাউন করে ফেলবা, যে আমি লিখার পর বলবো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, হ্যাঁ, তো তাহলে ওখানে থেকে পরে লিখে ফেলতে পারবা। সো কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি, concept of internal energy, what is this? The internal energy includes the following:
internal energy includes the following. কি কি জিনিস? Number 1, random translational kinetic energy of the molecules. Random translational kinetic energy of molecules. এইটাই হলো আমাদের প্রাইম রিজন। This is the only energy that is directly related to our temperature. The K directly related to temperature. Okay. Then number 2, potential energy between molecules. Potential energy between molecules. এরপরে vibrational kinetic energy of atoms inside molecules. Vibrational kinetic energy of atoms inside molecules. এরপরে rotational kinetic energy of molecules. Rotational kinetic energy of molecules. এরপরে finally potential energy of atoms inside the molecules. Potential energy of atoms inside the molecules. ওকে, সো তাহলে এই যে আমরা 6টা এনার্জি লিখলাম, হ্যাঁ, এই যে আমরা 6টা এনার্জি লিখলাম, এই এনার্জি গুলোর অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স কি দেখো। ফার্স্ট অফ অল, যে আমরা এই ইন্টারনাল এনার্জির এখানের মধ্যে মেইন কাজটা কি করতেছি, ফার্স্ট অফ অল random translational kinetic energy of molecules. What does that mean? যে মলিকিউল গুলা, হ্যাঁ, ট্রান্সলেশনাল, এই যে এই জিনিসটা, এটা কে বলবা, এটা ওয়ামা বলবা, হ্যাঁ, যে ট্রান্সলেশনাল আর ভাইব্রেশনাল আর রোটেশনাল, এই মোশন কোনটা কি রিপ্রেজেন্ট করে বলো তো ওয়ামা? ট্রান্সলেশনাল মোশন মানে কি? ট্রান্সলেশন হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, তাই না? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। এটা কোথায় পড়ছো মনে আছে? ম্যাথে কিন্তু পড়ছো এটা, ম্যাথে, ম্যাট্রিক্সে। এই যে ম্যাট্রিক্সে। ইয়েস, এক্স্যাক্টলি, ভেরি গুড। সো তাহলে ট্রান্সলেশন হলে কি হয়, যে মনে করো তোমার একটা জিনিসের শেপ আছে এরকম, সো তাহলে সে এখান থেকে একটা জায়গায় যাবে, আর এখানে সেম শেপ রেখে সেম সাইজ রেখে সে শুধু পজিশন চেঞ্জ করবে। ওকে, সো দ্যাট ইজ ট্রান্সলেশনাল মোশন। এরপরে ভাইব্রেশনালটা কি? ওই যে মলিকিউলসটা সলিডের ভিতরে থাকতে ভাইব্রেট করে এনার্জি গেইন করলে, বা লিকুইডটা ওইটাই যে ওগুলা যে মলিকিউল গুলা যে ভাইব্রেট করে, ওই মোশনটাই হলো ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি। আর রোটেশনাল হচ্ছে ফ্যান যেমন সার্কুলার মোশনে ঘুরতেছে একটা মোশন, ওইটাই, যে এটাও কিন্তু তোমাদের ওই ম্যাট্রিক্সের সাথে রিলেট করতে পারো না? ম্যাট্রিক্সেই ছিল, হ্যাঁ। এই যে মনে করো এইটা, এই যে থাম্বটাকে আমি পয়েন্ট অফ রোটেশন রাখতেছি, সো তাহলে এই পয়েন্টটাকে ফিক্স রেখে কি করতেছে, আমার এই পেনটা রোটেট করতেছে। সো তাহলে এটা হলো রোটেশনাল মুভমেন্ট অর রোটেশনাল কাইনেটিক এনার্জি। ওকে, সো লেট মি এক্সপ্লেন অল দা টাইপস অফ এনার্জি নাও। যে র্যান্ডম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে র্যান্ডম ওয়ার্ডটা ইউজ করছে। র্যান্ডম ওয়ার্ডটার মানে কি, যে ট্রান্সলেশনাল মুভমেন্ট হবে, হুইজিং করতে থাকবে, আর পার্টিকেল গুলো এদিক ওদিক যাইতে থাকবে, কিন্তু তাদের মোশনটা কি হবে, ট্রান্সলেশনাল। ওকে, এন্ড মোশনটা হবে র্যান্ডম, যে তুমি এটা প্রেডিক্ট করতে পারবা না। অলরাইট, সো তাহলে this random kinetic energy of the molecules, and this is the kinetic energy that is directly proportional to the কি বলে টেম্পারেচার। ওকে, সো random kinetic energy
র্যান্ডম কোন কাইনেটিক এনার্জি? র্যান্ডম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। এই এনার্জিটা যদি বাড়ে তাহলে শুধু কি হবে? টেম্পারেচার বাড়বে। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, যে whenever we heat something, কোন একটা কিছুকে হিট করলে, কোন একটা সাবস্টেন্সকে হিট করলে অ্যাকচুয়ালি কি হয়? কোন একটা সাবস্টেন্সকে হিট করলে পরে তখন মলিকিউলগুলি এনার্জি গেইন করে এন্ড দে ইনক্রিজ টু মুভ এট র্যান্ডম ট্রান্সলেশনাল মোশন। ওকে, যে র্যান্ডম ট্রান্সলেশনাল মোশন যত বাড়বে তত টেম্পারেচার বাড়বে। এখানের মধ্যে ব্যাপারটা কি হয় তোমাদেরকে বলি, যে যখন নাকি আমরা অ্যাকচুয়ালি হিট দেই, হ্যাঁ, যখন নাকি আমরা কোন একটা কিছুকে এরকম হিট দেই, হোয়াট হ্যাপেন্স, এই যে র্যান্ডম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিও বাড়ে, পটেনশিয়াল এনার্জিও বাড়ে, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জিও বাড়ে, এইটাও বাড়ে, এটাও বাড়ে। সো তাহলে ইন্টারনাল এনার্জির যে 6টা স্টোর অফ এনার্জি আছে, যে 6টা ওয়েতে ইন্টারনাল এনার্জি বাড়তে পারে, আর 6টা ওয়েতে ইন্টারনাল এনার্জি স্টোর করা যাইতে পারে। কোন 6টা ওয়ে? এই যে 6টার নাম লেখা আছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি হয়? whenever we heat something, internal energy increases. ফার্স্ট কথা এটা, যে whenever we heat something, হ্যাঁ, কোন একটা কিছুকে হিট করলে কি হবে? ইন্টারনাল এনার্জি বাড়বে। এটা নিয়ে কোনো কনফিউশন নাই, ইন্টারনাল এনার্জি ইজ বাউন্ড টু ইনক্রিজ। ওকে, যে we are supplying heat energy and the heat energy is bound to get converted to other form. So what other form? Internal energy. So heat energy that we are supplying is getting converted to what? The heat energy that we are supplying is getting converted to internal energy. গেল, ভালো কথা। কিন্তু তাহলে আমরা যে ওই একটা জিনিস পড়ে আসছিলাম না এই থার্মাল ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে অর ফার্স্ট লেকচারের মধ্যে, কি ছিল? যে when we are heating something, টেম্পারেচার বাড়তেছে 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 বাড়তেছে, এক সময় যে টেম্পারেচার কি হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায়, যে টেম্পারেচার আর বাড়ে না। তখন কি হয় অ্যাকচুয়ালি? তখন কি ইন্টারনাল এনার্জি বাড়তেছে না? আমরা তো হিট এনার্জি দিতেছি, সো তাহলে ইন্টারনাল এনার্জি ইজ অলসো ইনক্রিজিং, বাট টেম্পারেচার তো বাড়ে না। হ্যাঁ, যে ইন্টারনাল এনার্জি বাড়তেছে ঠিকই, কিন্তু টেম্পারেচার বাড়তেছে না। সো তার মানে কি? ইন্টারনাল এনার্জি বাড়লেই মানে এমন কোনো গ্যারান্টি নাই যে ইন্টারনাল এনার্জি বাড়তেছে মানে টেম্পারেচার বাড়তে হবে। তো তার মানে ইন্টারনাল এনার্জির সাথে টেম্পারেচারের রিলেশন কোন জায়গাটায়? শুধু এইখানে। ইন্টারনাল এনার্জির সাথে টেম্পারেচারের রিলেশন শুধু র্যান্ডম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস। সো তাহলে ইন্টারনাল এনার্জি, যে আমরা হিট দিতেছি, ইন্টারনাল এনার্জি বাড়তেছে, কিন্তু টেম্পারেচার শুধু কার জন্য বাড়বে? only and only if the random translational kinetic energy of the molecules increases. বাকিগুলির জন্য কি হয়? বাকিগুলির জন্য কি হয়? যে যত হিট দিব মলিকিউলগুলি কি করবে? একজন আরেকজনের থেকে আরো দূরে যাবে না? হ্যাঁ, যে যত আমরা হিট দিব তত কি হবে? the molecules will get further apart from one another. সো তাহলে তাদের মধ্যে কি হবে? পটেনশিয়াল এনার্জি বাড়বে না সুমিত? যে যত আমরা হিট করব পার্টিকেল গুলাকে তত কি করবে? তাদের সেপারেশন বেড়ে যাবে, সো তাদের পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে। ওকে সুমিত, বুঝতেছো এটা? ভাইয়া তোমার তাহলে কাইনেটিক থিওরির মধ্যে যখন পার্টিকেলের সেপারেশন বাড়ে তখন পটেনশিয়াল এনার্জি বেড়ে যায়, রাইট? এটাই, এটা বলছো। আর আমি কনফিউজ করছিলাম কারণ আমাদের চার্জ পার্টিকেলের ক্ষেত্রে উল্টাটা হয় না, যে যদি তোমার এরকম ধরো যদি দুইটা মানে লাইক চার্জ যদি একসাথে আসে ওদের পটেনশিয়ালটা বাইরে যায়, রাইট? হ্যাঁ, লাইক চার্জেস তো তোমার এখানের মধ্যে পটেনশিয়ালের ব্যাপারটা বুঝতে হবে। পটেনশিয়ালের ব্যাপারটা কি বুঝতে হবে? যে ফিল্ড তোমাকে কোন দিকে নিতে চায়। ওকে, সো তুমি যে জিনিসটা বললে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে লাইক চার্জেস। সো লাইক চার্জেস যখন নাকি তুমি স্টেট করে দিলা, দ্যাট মিন্স যে তাদেরকে তো ফিল্ড, নরমালি ইলেকট্রিক ফিল্ডটা কি চাবে? যে লাইক চার্জেস যত দূরে থাকবে তত স্টেবল থাকবে। ওকে, so when you are forcefully bringing the two like charges closer to one another, so তাহলে তুমি কি against the field একটা কাজ করতেছো না? তুমি against the field একটা কাজ করতেছো, সো তখন তাদের কি হবে? পটেনশিয়াল এনার্জিটা ইনক্রিজ করবে। বুঝা গেছে? সো যখন নাকি তুমি against the field কোন একটা কাজ করবা তখন কি হবে? পটেনশিয়াল এনার্জি will increase. ওকে, তাহলে তোমার মলিকিউলস এর ক্ষেত্রে তাহলে কোন জিনিসটা ইউজ হয়? মলিকিউলস এর ক্ষেত্রে এটা হয় যে মলিকিউলের মধ্যে বন্ড আছে না, মলিকিউলদের মধ্যে তো বন্ড থাকে। সো এখন এই যে মলিকিউল গুলাকে তুমি যত দূরে নিয়ে যাবে তখন কি মলিকিউল গুলার মধ্যে মনে করো বন্ডটাকে যদি আমরা স্প্রিং টাইপের চিন্তা করি, সো অ্যাজ ইউ আর
separating the molecules further apart from one another, the potential energy is increasing. যে it is like the elastic potential energy is increasing, এমন টাইপের। ও বুঝছো? ওই যে টেনশন টাইপের একটা গ্রাফ হ্যাঁ। যে ছিল যে গিলবার্ট বইটাতে যে দূরে নিয়ে গেলে যে অ্যাট্রাকশন আসে আর কাছে নিয়ে যে রিপালশন আসে। হ্যাঁ ও, ওইটাই, আচ্ছা, বুঝছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো তাহলে এই যে আমাদের কি হয়, মলিকিউল গুলোর মধ্যে যদি সেপারেশন বাড়ায় সো তাহলে তাদের পটেনশিয়াল এনার্জি বাড়বে। ওকে, আচ্ছা মাসনাদের মনে হয় ইন্টারনেটের সমস্যা দিতেছে গেছে গিয়া। আচ্ছা এরপরে দেখো ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি অফ অ্যাটমস ইনসাইড দ্য মলিকিউল, যে মলিকিউল কি অ্যাটম দিয়ে বানানো না, তো তাহলে মলিকিউলের ভিতরে যে অ্যাটম গুলি আছে, অ্যাটম গুলি কি করতে থাকবে, ভাইব্রেট করতে থাকবে, রাইট? অ্যাটম গুলি ভাইব্রেট করতে থাকবে, সো তাহলে ওই ভাইব্রেশনের সময় কি আছে, তাদের একটা কাইনেটিক এনার্জি আছে। সো এটা দেন রোটেশনাল কাইনেটিক এনার্জি অফ মলিকিউল, যে মলিকিউল গুলি যে রোটেট করতে থাকবে, সো তাহলে ওই কাইনেটিক এনার্জি আছে। এরপরে মলিকিউলের ভিতরের অ্যাটম গুলির মধ্যে যদি সেপারেশন বাড়ে, মলিকিউল গুলির মধ্যে সেপারেশন বাড়লেও তো ওখানে পটেনশিয়াল এনার্জি আছে। মলিকিউলের ভিতরে যে অ্যাটম আছে, অ্যাটম গুলার সেপারেশন বেড়ে গেল, ওখানেও কি পটেনশিয়াল এনার্জির আরেকটা কাহিনী। তো তাহলে এটা যে পটেনশিয়াল এনার্জি অফ অ্যাটমস ইনসাইড দ্য মলিকিউলস। সো তাহলে these are all the 6 forms of energy যেখানে ইন্টারনাল এনার্জি টাইপের আন্ডারে পড়ে। অলরাইট, মাসনাদ একটা মেসেজ দিছে, মোস্ট প্রবাবলি ওর ইলেকট্রিসিটি চলে গেছে এরকম। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইন্টারনাল এনার্জি হলো আমাদের এই 6টা ফর্মে আমরা এরকম ডেসক্রাইব করতে পারি। ওকে, সো এই জিনিসটা তোমাদের লিখে রাখতে হবে। এখন ফার্স্টে আমরা স্টুডেন্ট বুক থেকে, হ্যাঁ এখন ফার্স্টে আমরা স্টুডেন্ট বুক থেকে ইন্টারনাল এনার্জির পার্টটা পড়বো থরলি। আমরা ইন্টারনাল এনার্জির পার্টটা পেজ বাই পেজ এরকম পড়ে যাব, যেন আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। ইন্টারনাল এনার্জির এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ আচ্ছা, হোমওয়ার্ক যে দিছিল যে থার্মাল এনার্জির যে লাস্ট ক্লাসের, ওইটা কবে সলভ করাবা? ওটা আজকে করাবো। আচ্ছা ওকে, তো তাহলে এই যে আজকে যেটা পড়ার কথা আমাদের ইন্টারনাল এনার্জি। সো লেটস সি যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি কাজটা কি। এখানের মধ্যে দেখো কি বলতেছে, লার্নিং অবজেক্টিভ এখান থেকে ডিফাইন দ্য কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি অ্যাজ র্যান্ডম ডিস্ট্রিবিউশন অফ পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি অ্যামংস্ট মলিকিউলস। আমরা যে 6টা লিখলাম না, ওগুলোর মধ্যে আসবে আর কি। এন্ড আরেকটা ইকুয়েশন আছে হাফ এম, এই যে সাইনটা, এটাকে আমরা বলি আরএমএস স্কোয়ার্ড। হ্যাঁ, আরএমএস ভেলোসিটি ওইটার স্কোয়ার। এই ব্যাপারটা আমরা পড়বো একটু পরে। ফার্স্টে আমরা ইন্টারনাল এনার্জির কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। অলরাইট, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, the average kinetic energy of the particles in a material give the material its temperature। যে average kinetic energy determines material temperature কত হবে। ওকে, however in addition to this kinetic energy, each molecule will have some potential energy which is a result of its position within the structure of the material or in relation to other molecules in the substance। যে সাবস্টেন্সের স্ট্রাকচারে মলিকিউল গুলার পজিশনের উপর ডিপেন্ড করবে পটেনশিয়াল এনার্জি কত, অর একটা মলিকিউল আর আরেকটা মলিকিউলের মধ্যে সেপারেশনের উপরও ডিপেন্ড করবে পটেনশিয়াল এনার্জি কত হয়। ওকে, কি বলতেছে, দিস পটেনশিয়াল এনার্জি ইজ ডিউ টু দ্য বন্ডস বিটুইন দ্য মলিকিউলস। If we sum the kinetic and potential energies of all the molecules within a given mass of substance, we have measured its internal energy. So internal energy is actually a combination of kinetic and potential energies of molecules and atoms। যে একটা সাবস্টেন্সের ওভারঅল মলিকিউল আর অ্যাটম গুলার সব কাইনেটিক এনার্জি আর সব পটেনশিয়াল এনার্জি প্লাস করলে যেটা পাবো এটা কি হবে, দা ইন্টারনাল এনার্জি। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, it is important to note that the molecules do not all have the same amount of kinetic and potential energies। ওকে, সবগুলা মলিকিউলের কি থাকে না, যে তোমার একটা এভারেজ ভ্যালু। এভারেজ মানে কি, এভারেজ মানে হলো ম্যাক্সিমামের থেকে কম, মিনিমামের থেকে বেশি। which means what, which means যে আমাদের সবার সেম ভ্যালু হবে এমন কোনো গ্যারান্টি নাই, এন্ড এমন হয়ই না কখনো। ওকে, যে প্রত্যেক জনেরই ভ্যালুগুলা কি ডিফারেন্ট। ওকে, প্রত্যেক জনেরই ভ্যালুগুলা ডিফারেন্ট, যে ইদার কাইনেটিক এনার্জির ভ্যালু বেশি আর কাইনেটিক এনার্জির ভ্যালু কম,
পটেনশিয়াল এনার্জির ভ্যালু বেশি ওর পটেনশিয়াল এনার্জির ভ্যালু কম, যেটাই হোক সবার সেম না, কিন্তু আমাদের কি হবে এভারেজ একটা ভ্যালু আমাদের থাকবে, অর এমন একটা ভ্যালু থাকবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের, হ্যাঁ, যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের এনার্জি এই ফর্মে আছে, এমন টাইপের যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের এনার্জি এত। সো তাহলে যেই এটা হলো মোড পড়ছো না, মিন মিডিয়ান মোড ইয়েতে স্ট্যাটিস্টিক্সে, যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা, যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের যে এনার্জি ওইটাকে আমরা তাহলে কি বলবো, মোড বলবো। সো তাহলে দিস ইজ সামথিং লাইক দ্যাট, যে এখানে ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনে কি বলতেছে দেখো, দিস ইন্টারনাল এনার্জি ইজ র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। এটা তোমরা ইয়েতে পড়ছো না S1 এ, র্যান্ডম ডিস্ট্রিবিউশন পড়ছো তোমরা এখনো চ্যাপ্টার 9 S1? হ্যাঁ ভাইয়া। আরেফিনরা পড়ছো? হ্যাঁ ভাই, ওইগুলো পড়তেছি এখন আমরা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল ওইগুলো পড়তেছি। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, দিস ইন্টারনাল এনার্জি ইজ র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস অল দ্য মলিকিউলস অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল-বোলটজম্যান ডিস্ট্রিবিউশন। সো হোয়াট ইজ দিস? If we identify the individual velocity of each molecules in a particular sample, the values will range from a few moving very slowly to a few moving very fast. তো তাহলে অনেক কম ভেলোসিটি থেকে অনেক বেশি ভেলোসিটি, বিশাল একটা রেঞ্জ আছে, হ্যাঁ, যে মলিকিউল গুলার কাইনেটিক এনার্জির ভ্যালু অনেক বেশি আর অনেক কম, ফুল রেঞ্জের মধ্যেই পাওয়া যায়, যে এত অনেক বেশি কাইনেটিক এনার্জি ওয়ালা পার্টিকেলও আছে, অনেক কম। মনে করো টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে, টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। সো এই 20 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের সময় এভারেজ কাইনেটিক এনার্জির একটা তো ভ্যালু আছে, থাকলো ভালো কথা, কিন্তু তুমি এখানের মধ্যে পাবা যে 20 ডিগ্রি সেলসিয়াসেও কি হয় আরিফিন, 20 ডিগ্রি সেলসিয়াসেও কি ইভাপোরেশন হয় না, যে 20 ডিগ্রি জি ভাইয়া। সেলসিয়াস অফ ওয়াটার আছে, সো তাহলে ওয়াটার সারফেস থেকে কিছু কিছু মলিকিউল কি করে, এসকেপ করে চলে যায়। সো হাউ ডাজ দ্যাট হ্যাপেন? ইট হ্যাপেন্স বিকজ সব পার্টিকেলের এনার্জি কি না 20 ডিগ্রি সেলসিয়াসের সমান না। সো 20 ডিগ্রি সেলসিয়াসে থাকা একটা সাবস্টেন্সের ওভারঅল একটা সাবস্টেন্সের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ওই সাবস্টেন্সের কিছু কিছু পার্টিকেলের এনার্জি এমন হইতে পারে যে বয়লিং টেম্পারেচারের কাছাকাছি, লাইক 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচারের এনার্জি। কতগুলা পার্টিকেলের এমন আছে যে আইস ফর্মে থাকতে সময় যে কাইনেটিক এনার্জি থাকার কথা ওইরকম এনার্জি আছে। সো তাহলে এত বিশাল রেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অ্যাভেলেবল থাকে, ওকে, এর জন্য এটা কি র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, ওকে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এটা বলতেছে যে the values will range from very few moving very slowly and few moving very fast, যে কিছু কিছু অনেক বেশি রেটে মুভ করতেছে আর বেশি ভেলোসিটিতে মুভ করতেছে, আর কিছু কিছু অনেক কম ভেলোসিটিতে মুভ করতেছে। সো কিছু কিছু এইগুলা তাহলে কি এইগুলা হলো আমাদের আউটলায়ার গুলা, ওকে, কিন্তু এভারেজটা কি, অর ইন বিটুইন, যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেল যেটা শো করবে দ্যাট উইল বি দ্য এভারেজ, ওকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, উইথ দ্য মেজরিটি, এই যে যেটা বললাম, উইথ দ্য মেজরিটি মুভিং এট ক্লোজ টু দ্য এভারেজ স্পিড, যে এভারেজ স্পিডের কাছাকাছি কি ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলে এভারেজ স্পিডের কাছাকাছি মুভ করতেছে। As they all have the same mass, their differences in kinetic energy are directly dependent on the speed, যে সেম গ্যাস, মনে করো একটা সার্টেন গ্যাস নিয়ে আমরা কথা বলতেছি, সো তাহলে হিলিয়াম গ্যাস, সো হিলিয়ামের তো ম্যাস আমাদের ভ্যারি করবে না, হিলিয়ামের ম্যাস সেম, কিন্তু কিছু হিলিয়াম বেশি কাইনেটিক এনার্জি আছে, কিছু হিলিয়ামের কম কাইনেটিক এনার্জি আছে। সো তাহলে ম্যাস যদি কনস্ট্যান্ট হয়, সো তাহলে কাইনেটিক এনার্জির ডিফারেন্স কার জন্য ক্রিয়েট হবে, ডিউ টু দ্য স্পিড অর ডিউ টু ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ভেলোসিটি। সো তাহলে ওই কথা বলতেছে দেখো, যে if we plot the kinetic energy against the number of molecules that have that energy, we obtain a curved graph called the Maxwell-Boltzmann distribution, as in figure A, যে এটা এখানের মধ্যে দেখো যে this is the majority, যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল কি করতেছে, তাদের এত এনার্জি আছে, ওকে। কিছু কিছু মলিকিউলের কি আছে এত হাই এনার্জি, এই যে এখানে কি এনার্জির ভ্যালুটা অনেক বেশি না, যে এভারেজ হলে এইটা, দিস ইজ দ্য এভারেজ, যে দিস ইজ দ্য মিন, তো এটা কি এভারেজের থেকে অনেক বেশি ভ্যালু। সো এভারেজের থেকে অনেক বেশি ভ্যালু আছে কয়টা পার্টিকেলের, আবার এটা কি অনেক কম এনার্জি না,
সো এই কম এনার্জি আছে অনেক কম পার্টিকেলের। মেজরিটি অফ দা পার্টিকেলের কি আছে এরকম, মেজরিটি অফ দা পার্টিকেলের ক্লোজ টু এভারেজ অর এভারেজ কাইনেটিক এনার্জির ভ্যালু। ওকে, আচ্ছা আর 10 মিনিট পরে মিটিং এর এটা শেষ হয়ে যাবে। এটা শেষ হয়ে গেলে তোমরা শুধু তোমাদের যে লিংকটা দেওয়া আছে না, ওই লিংকে আবার ক্লিক করলে আবার অ্যাড হয়ে যেতে পারবা। ওকে ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, নিচে ডেসক্রিপশনে বলবে the characteristic shape of the graph in figure A shows that, কি শো করতেছে লেটস সি, এটা মুছে দেই সো তাহলে I can mark on it again. ওকে, সো লেটস সি এর মধ্যে কি বলতেছে দেখো, there are no molecules with zero energy. জিরো এনার্জিতে কোনো মলিকিউল নাই, সো তার মানে সবার এনার্জি কি মোর দেন জিরো, যে জিরোর থেকে বেশি আছে এনার্জি। ওকে, only few molecules have very high energy, এই যে very high energy, যে অনেক হাই এনার্জি কি few number of particle। বুঝতে পারতেছো এটা গ্রাফ দেখে, যে নাম্বার অফ মলিকিউলস এর গ্রাফ হলে এটা, অ্যাক্সিস হলে এটা, সো তাহলে এখানে কি নাম্বার অফ মলিকিউল অনেক কম, তাহলে very few particles have this high amount of kinetic energy। এখানে বলতেছে কি, there is no maximum value for the energy a molecule can have, যে ম্যাক্সিমাম কোনো লিমিট নাই যে একটা মলিকিউলের ম্যাক্সিমাম কত কাইনেটিক এনার্জি হইতে পারবে। হ্যাঁ, একটা মলিকিউলের ম্যাক্সিমাম কত কাইনেটিক এনার্জি হইতে পারবে এটার কোনো লিমিট নাই। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির কোনো লিমিট নাই আর কি, এর জন্য কি গ্রাফটা এরকম অ্যাসিম্পটোটিক হয়ে গেছে। এই যে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমি যদি গ্রাফটাকে এক্সটেন্ড করি, this will be something like this। ওকে, যে এনার্জির ভ্যালুটা ম্যাক্সিমাম কোনো লিমিট নাই। ওকে, এনার্জির এখানের মধ্যে কি নাই, ম্যাক্সিমামের কোনো লিমিট নাই আর কি। সো এই জিনিসটা, সো এখানের মধ্যে কি বলতেছে দেখো, a Maxwell-Boltzmann distribution graph is for one specific temperature। সো তাহলে এখানে একটা সার্টেন টেম্পারেচার শো ভাইয়া করতেছে। হ্যাঁ বলো। ভাইয়া, আচ্ছা এখানটায় বলতেছো যে ম্যাক্সিমাম এনার্জি মানে লিমিট নাই বলতেছো যে এনার্জি, তাহলে কি এটা বুঝাইতেছো যে এখানে ইনফিনিট এনার্জি আছে? ইনফিনিট এনার্জি আছে, ইনফিনিটির তো কোনো ভ্যালু নেই। ইনফিনিট হলো এটা শুধু একটা আনডিফাইন্ড একটা নাম্বার। হ্যাঁ, এখানের মধ্যে মেইন যে জিনিসটা বলতেছি যে দেয়ার ইজ নো লিমিট, যে একটা মলিকিউলের ম্যাক্সিমাম এনার্জি কত হইতে পারবে এটা নিয়ে আমাদের কোনো লিমিট নাই আর কি। এটা হলো মেইন কথা, যে সবচেয়ে কম এনার্জি হইতে পারবে, সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি হওয়া পসিবল কত, জিরো। আর ম্যাক্সিমাম কত হইতে পারবে এটার কোনো লিমিট নাই, ম্যাক্সিমামের যত মন চায় তত ভ্যালু হইতে পারে। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, তোমাকে আরেকটা গ্রাফ এঁকে দেখাই। এই জিনিসটার অ্যান্সার বলবা কে, এই জিনিসটার অ্যান্সার বলবা আরাফ। ওকে, জি স্যার। এখানের মধ্যে দেখো আমি আরেকটা এখানের মধ্যে গ্রাফ আঁকি। এখন এটার জন্য বলতো আরাফ, যে এই যে গ্রিন কালার দিয়ে একটা লাইন ড্র করলাম না মাত্র। জি স্যার। ওকে, সো এখন এখানের জন্য বলো যে this is another Maxwell-Boltzmann curve, this is another Maxwell-Boltzmann curve। এইটাতে একটা সার্টেন টেম্পারেচার রিপ্রেজেন্ট করা আছে, এটাতে একটা সার্টেন টেম্পারেচার রিপ্রেজেন্ট করা আছে। কোনটা বেশি টেম্পারেচারের জন্য আর কোনটা কম টেম্পারেচারের জন্য বলতে পারবা? যে রেড স্যার গ্রাফটা, গ্রিনটা বেশির জন্য, গ্রিনটার টেম্পারেচার হলো বেশি আর রেডটার টেম্পারেচার হলো কম। কেন বলতেছো এটা? কম স্যার, ওই যে মানে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলস যে এনার্জিটা ওটা বেশি রেডের তুলনায়। এক্সিলেন্ট, যে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, এই জিনিসটা আমি এখানে মার্ক করে দিই। দেখো এই যে দ্য পিক, যে নাম্বার অফ মলিকিউল, যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলের যে এনার্জিটা আছে, হ্যাঁ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলের যে এনার্জিটা আছে এখানের মধ্যে দেখো এটা কি গ্রিনের পিক বরাবর আমি একটা লাইন টানলাম। এখন এখানে আমি রেড এর পিক বরাবর একটা লাইন টানে দেখাই। তো তাহলে এখানের মধ্যে দেখো এইখানে আর এইখানে
এই জায়গার এনার্জির ভ্যালু বেশি নাকি এই জায়গার এনার্জির ভ্যালু বেশি সুমিত? ইয়েলোটাতে এনার্জির ভ্যালু বেশি নাকি রেডটাতে এনার্জির ভ্যালু বেশি? ইয়েলোটা তো বেশি তো। ইয়েলোটাতে এনার্জির ভ্যালু বেশি। সো তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলের এভারেজ কাইনেটিক এনার্জি যত বেশি হবে, সো তাহলে ওইটার জন্য টেম্পারেচারও কি হবে, তত বেশি হবে না? জি স্যার। তো তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, যে অ্যাকচুয়ালি আরাফকে যেটা জিজ্ঞাসা করা হয়েছিল ওইটার অ্যান্সার হলো এইটা। এইখানের মধ্যে নিচে এখন বলবে, দেখো, as the temperature changes so the graph changes। কি হয়? the peak on the graph move towards higher energies। এই যে পিকটা এখানে ছিল, সো এখন টেম্পারেচার যদি বাড়ে it will move towards right। ওকে, যে এনার্জিটা এক্স অ্যাক্সিসে না, সো তাহলে যত টুয়ার্ডস রাইট যাবে তত কি হায়ার এনার্জির দিকে যাচ্ছে। সো তাহলে পিকটা যত হায়ার এনার্জিতে থাকবে তত কি তাদের টেম্পারেচারটা বেশি। ওকে, যে the peak on the graph move towards higher energies and therefore higher speeds as temperature increases। তো তাহলে টেম্পারেচার যত বাড়বে গ্রাফটা কোন দিকে শিফট করবে জুনায়েদ? টেম্পারেচার যত বাড়বে গ্রাফটা কোন দিকে শিফট করবে, লেফটে অর রাইটে? রাইটের দিকে। রাইটের দিকে শিফট করবে। সো তাহলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জেরিন কে বুঝছো এটা? জেরিন, জেরিন কে আসো? আচ্ছা, ও মেবি এখন নাই। আচ্ছা ঠিক আছে, বাকি সবাই তো বুঝতে পারছো নাকি? ওয়ামা? ওকে, সো তাহলে দিস ওয়াজ অ্যাবাউট দ্য ইন্টারনাল এনার্জি পার্ট। ওকে, সুমিতার কোশ্চেন আছে, বলো সুমিত। আচ্ছা ভাইয়া, আমরা তো ওই যে কেমিস্ট্রি ইউনিট 2 তে পড়ছি এই গ্রাফ গুলো আঁকার সময় তো ভাইয়া তোমার যে গ্রাফের যে তোমার যে পিকটা যেটা তুমি আঁকছো গ্রিন আর রেড এর জন্য, আমাদের তো পিক গুলার হাইট গুলো তো তোমার মানে অ্যাকাউন্টে নেওয়া লাগে যে আসলে হাইটটা কত হবে, কারণ এটা নিচে যে নাম্বার অফ পার্টিকেল গুলো তো অলওয়েজ সেম থাকে না, ফ্র্যাকশন অফ হ্যাঁ, পার্টিকেল হ্যাঁ। পড়ছি না আমরা, যে তা আমাদের তো পিকটাও তো ভাবে বসানো লাগবে। গ্রিনটা কি নিচে হওয়ার কথা না, মানে নিচে হবে নাকি আমি এটা বলতেছি, বা ওই তো, হ্যাঁ, বুঝবো ওইটা কিভাবে নিচে আমাকে হবে যে রাফলি? এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদের বেসিক্যালি ফাইনালি এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদের কি থাকবে? এরিয়া আন্ডার দ্য Same গ্রাফের থাকা লাগবে। ওখানের মধ্যে আমাদের এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দিবে? আমাদেরকে টোটাল এনার্জি দিবে না সুমিত? কোন এনার্জি দিবে আমাদের তো কেমিস্ট্রিতে পড়ছিলাম যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস বা ফ্র্যাকশন অফ পার্টিকেলস, এটা ছিল। কি পড়ছিলা তুমি? জানি না আমি, মানে কেমিস্ট্রি বুকে যেটা ছিল ওটা ছিল যে টোটাল নাম্বার অফ যে পার্টিকেলস দেয় আর কি পুরো মানে গ্রাফের আন্ডারে, বা ফ্র্যাকশন নাম্বার অফ অফ পার্টিকেলস মলিকিউলস। উইথ এনার্জি। ওইটাতে তোমার হ্যাঁ, ওয়াই নাম্বার অফ অ্যাক্সিসে পার্টিকেলস কি উইথ ছিল? এনার্জি। কেমিস্ট্রির ইউনিট 2 তে পড়ছো না? আচ্ছা দাঁড়াও, একটা জিনিস আমি দেখি। ওটা মনে ওয়াই অ্যাক্সিস মনে হয় একটু ডিফারেন্ট ছিল, বাট আমি কোনোদিন ইউনিট দিয়ে মিলাতে পারিনি যে আসলে যে তোমার নাম্বার অফ পার্টিকেলই আসে। আচ্ছা, এখানের মধ্যে দাঁড়াও, এটা দেখি যে কি জিনিস, ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন, তাই তো? হ্যাঁ, ছবি তুলে দেওয়া যায় থেকে যে বই আছে সামনে। এই যে তোমরা কেমিস্ট্রিতে কি পড়ছো এখানের মধ্যে দেখে নাও সুমিত, যে তোমরা অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে যেটা পড়ছো, সরি এটা এখানের মধ্যে প্লে হবে না। ওকে, let me see। ওকে, সো এখন এখানে দেখো যে তোমাদের ওয়াই অ্যাক্সিসে কি ছিল দেখতে পাইতেছো না সুমিত? হুম 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 এখানের মধ্যে তোমাদের ওয়াই অ্যাক্সিসে ছিল ফ্র্যাকশন অফ কলিশন। হ্যাঁ, আমাদের লেখা আছে বইতে লেখা ফ্র্যাকশন অফ মলিকিউলস উইথ এনার্জি ই। আচ্ছা, ফ্র্যাকশন অফ মলিকিউলস উইথ এনার্জি ই, দাঁড়াও দেখি হ্যাঁ। এটা পাই নাকি।
আছে মনে একটা জায়গায়। ওয়ামা কি স্কুলের ক্লাস নাও এখন? না এখন বন্ধ, রোজার মাসে ছিল, এখন ওদের ভ্যাকেশন চলতেছে। এখন ভ্যাকেশন চলে আর রোজার মাসে ক্লাস নিছো, ওয়াও। হ্যাঁ ওরা যে ফাজিল, যে টর্চারটা করছে আল্লাহ। কিসে নিতা তুমি ক্লাস? হোয়াটসঅ্যাপে নিতাম, ভিডিও কলে। ওয়াও, কতজন? ক্লাস 4 আর 5 এত জ্বালায় নাই, 3 তে অনেক জ্বালায়। 3 রা খালি এরকম 30-35 এরকম, ওরা বলতো ম্যাম বৃষ্টি পড়তেছে, থাক আজকে আর পড়াশোনা লাগবে না, আল্লাহ চলে যাই। আচ্ছা, অসভ্য ছিল, যেমন টর্চার করছে। ওই তো এটাই তো, যে এরকম বৃষ্টি বাদলের দিনে পড়ালেখা করা তো ভালো না। ছোট ছোট বাচ্চারা তো পড়তে চাবে না। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে মেইন ব্যাপারটা দেখো, সুমিত যেটা বলতেছিলা যে ওয়াই অ্যাক্সিস এ হলো ফ্র্যাকশন অফ মলিকিউল উইথ এনার্জি ই, আর আর এক্স অ্যাক্সিস এ কি ছিল? শুধু এনার্জি, এনার্জি ই। কাইনেটিক এনার্জি ছিল। তো তাহলে এক্স অ্যাক্সিস এ হলো এনার্জি আর ওয়াই অ্যাক্সিস এ হলো ফ্র্যাকশন অফ মলিকিউল উইথ এনার্জি ই। সো তাহলে হুম তোমার ওখানের মধ্যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেয়? টোটাল নাম্বার অফ মলিকিউল দেয় না? হুম হুম, এটাই তো বলা। হ্যাঁ, সো তাহলে টোটাল এখানের মধ্যে নাম্বার একটা অফ রিঅ্যাকশন মলিকিউলস। কি ওই কি তো ফ্র্যাকশন অফ মলিকিউলস হবে, ফ্র্যাকশন অফ মলিকিউলস, টোটাল নাম্বার অফ ফ্র্যাকশন অফ মলিকিউলস, ওই তো সেম। এখানের মধ্যে তোমার মেইন কাজটা কি এখানের মধ্যে? তাহলে ওইটার লজিকটা হলো এরকম যে নাম্বার অফ ফ্র্যাকশন অফ মলিকিউল উইথ এনার্জি ই মাল্টিপ্লাইড বাই টোটাল এনার্জি যদি আমরা করি, হ্যাঁ, তো তাহলে পরে এখানের মধ্যে ব্যাপারটা কি আসে যে ফ্র্যাকশনের ওইটা যে এত পার্সেন্ট অফ পার্টিকেলের ই অ্যামাউন্ট অফ এনার্জি আছে, এত নাম্বার অফ পার্টিকেলের এই অ্যামাউন্ট অফ এনার্জি আছে। যে তোমার এখানে গ্রাফটা হলো বেসিক্যালি এরকম, যে গ্রাফটা যদি আমরা আঁকি, যে গ্রাফটা হলো বেসিক্যালি এমন। তো এখন এখানে হলো ফ্র্যাকশন অফ মলিকিউল উইথ এনার্জি ই। এনার্জি ই মানে কি? যে এত এই ফ্র্যাকশন অফ পার্টিকেলের, হ্যাঁ, এই ফ্র্যাকশন অফ মলিকিউলের এই ই অ্যামাউন্ট অফ এনার্জি আছে, এত ফ্র্যাকশন অফ পার্টিকেলের এই ই অ্যামাউন্ট অফ এনার্জি আছে, এত ফ্র্যাকশন অফ পার্টিকেলের এই ই অ্যামাউন্ট অফ এনার্জি আছে। সো ওভারঅল তোমার এই ফ্র্যাকশন গুলি যখন নাকি ওভারঅল তুমি এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করবা, মানে কি সবগুলা ফ্র্যাকশন তুমি প্লাস করতেছো না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে সবগুলা ফ্র্যাকশন প্লাস করলে পরে আমাদের প্রবাবিলিটিতে কি হয়, যে সবগুলা আমাদের ফ্র্যাকশন গুলো ইভেন্চুয়ালি প্লাস করার পর আমাদের ফাইনালি টোটাল এরিয়াটা কত আসে, আর টোটাল আমাদের প্রবাবিলিটিটা কত আসে? ওখানে আমাদের 1। সো তাহলে এখানের মধ্যে প্রত্যেকটা ফ্র্যাকশন যখন নাকি তুমি প্লাস করতেছো, সো তখন তোমার কি আসতেছে? সবগুলা মলিকিউলকে তুমি কনসিডারেশনে নিতেছো, এখন মাল্টিপ্লাইড বাই তোমার টোটাল নাম্বার অফ মলিকিউল উইথ এনার্জি ই মাল্টিপ্লাইড বাই ই। সো তাহলে পরে এখানে তোমার কি হয়ে যাইতেছে? এনার্জিটা তোমার ওখানের পার পার্টিকেলের যে এনার্জিটা ছিল, পার পার্টিকেলের ওই এনার্জিটার এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করার পর ইভেন্চুয়ালি তোমার থেকে যাবে হলো টোটাল নাম্বার অফ মলিকিউল আর টোটাল নাম্বার অফ পার্টিকেল। ওকে, আচ্ছা, জেরিন এখনো অ্যাড হয় নাই, জেরিন কি কনফিউজ হয়ে গেছে নাকি, নাকি ও শুনে নাই যে আসলে পরে আবার ক্লিক করলে ঢুকতে পারবে? ওয়ামা দেখো তো, ওর একটু বলো তো। আচ্ছা, তো তাহলে সুমিত এখানের মধ্যে বুঝছো, এখানের মধ্যে তোমার বেসিক কাজটা কি, যে ফ্র্যাকশন অফ মলিকিউল উইথ এনার্জি ই, ফ্র্যাকশন অফ মলিকিউল উইথ এনার্জি, এখানের মধ্যে মেইন কাজটা হলো তোমার এরিয়া আন্ডার দ্য গ্রাফ টোটাল নাম্বার অফ মলিকিউল দেয়। এখানের জন্য দাঁড়াও, তোমাদের একটা ভিডিও বের করে আমি ওটা পাঠাবো, আর আমি এক্সপ্লেনেশন ভালো মতো এরকম খুঁজে পাইলে আবার এই জিনিসটা এক্সপ্লেন করবো, ঠিক আছে সুমিত? সমস্যা নেই। না, আমি জাস্ট বলতেছি যে আমাদেরও কি লাইক তোমার যে ফিজিক্সের যে গ্রাফটা আছে, যে নাম্বার অফ মলিকিউলস উইথিন, এর এদিকেও কি তোমার সেম কনসেপ্ট ইউজ করা লাগবে না, যে পিকের ব্যাপারটা নাকি জাস্ট হ্যাঁ হ্যাঁ, আঁকবো? পিকের ওই ব্যাপারটা আরেকটু এটা নিচে নামবে আর কি। আচ্ছা আচ্ছা, এটাই জাস্ট আর কিছু। ঠিক আছে, তো তাহলে এই একটা জিনিস গেল ইন্টারনাল এনার্জির কাজ। তো এখন আমাদের তো একটা হোমওয়ার্ক ছিল না আরিফিন? জি ভাইয়া।
হোমওয়ার্কটা কি কি ছিল? হোমওয়ার্কটা আমাদের হ্যাঁ বলো। টপিক 8A.1 আর টপিক 8A.2। সো এখন এখানের মধ্যে ফার্স্টে এই যে কনভার্ট দ্য টেম্পারেচারস ইনটু এই যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে হবে। সো 27 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিলে কত আসে? 300 কেলভিন মাইনাস 173 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিলে কত হবে? 100 কেলভিন। এরপরে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে গেলে তখন 373 কেলভিন। ভাই এদিকে একটা সিলেক্ট কোশ্চেন আছে আমার ভাই, এখন কি আমরা 273 প্লাস করব নাকি 273.15 করব? কারণ বইতে তো লেখা 273 আছে এখন, বইতে তো তোমার লেখা এখন যে লার্নিং টিপে দেখো লেখা আছে যে ওরা বলতেছে এখন 15 এগুলো করে করতে, এই যে 273.15 এটা এটা আসলে দেয়া লাগবে না করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা ওরকম ইয়ে করার কথা না, এটা 273 ইউজ করে মেইনলি, বুঝছো? দুইটাই অ্যালাউ করবে, আচ্ছা। এটা নিয়ে কোনো কাহিনী করবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা। সো 288 ডিগ্রি এটাকে যদি আমরা কনভার্ট করতে যাই এটা কত হবে? 15 ডিগ্রি সেলসিয়াস নাকি আরিফিন? জি ভাইয়া। 288 কেলভিন কে ডিগ্রি সেলসিয়াসে নিলে কত হয়? 15 হয় না? জি ভাইয়া। ওকে, সো এরপরে দেখো কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে কি এক্সপ্লেইন হোয়াট উইল হ্যাপেন টু দ্য সার্কিট ইন ফিগার সি অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস। ফিগার সি তে সার্কিট কোনটা? এই যে এটা, এখানের মধ্যে কি হয়েছে? টেম্পারেচার বাড়লে কি হবে এটা জিজ্ঞাসা করছে। সো এখন এখানের মধ্যে খেয়াল করো, দিস ইজ হোয়াট এ, এটা কি? দিস ইজ আ থার্মিস্টর নাকি? থার্মিস্টরের কি হয়? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায় নাকি? যে থার্মিস্টরের কি হয়? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। সো হোয়াট হ্যাপেন্স? দ্য ভোল্টেজ সাপ্লাই ইজ ফিক্সড। ওকে, দ্য ভোল্টেজ সাপ্লাই ইজ ফিক্সড। সো এম দিয়ে কি? এম ইজ আ মোটর নাকি? জি ভাইয়া। যে এয়ার কন্ডিশনারের ওই মোটর আর কি। ওকে, সো তাহলে হোয়াট উইল হ্যাপেন? যে টেম্পারেচার যদি বাড়ে, টেম্পারেচার বাড়লে কি হবে? থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাবে, তাই তো? টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাবে, আর ওর রেজিস্ট্যান্স তো ফিক্স, ওর রেজিস্ট্যান্স হলো ফিক্স, কিন্তু থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে গেছে। তো এখন ওরা দুইজন যে এ আর বি, ওরা দুইজন কি আছে? একজন আরেকজনের সাথে সিরিজে আছে নাকি প্যারালেলে আছে? ও আমার যে থার্মিস্টরটা আর এই ফিক্সড রেজিস্টরটা, এরা কি একজন আরেকজনের সাথে সিরিজে আছে নাকি প্যারালেলে? ওরা ইয়াতে আছে, সিরিজে আছে। সিরিজে আছে। তো তাহলে সিরিজে যদি থাকে, সো যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। ব্যাপারটা এমন না? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে যদি থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যায়, তো তাহলে ইন রেশিও বি এর রেজিস্ট্যান্স আর ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স কি হবে? বেশি হবে। হ্যাঁ, ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স হবে বেশি, তো তাহলে ওর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে বেশি। এখন বি আর সি, বি আর সি এই দুইটা কম্পোনেন্ট কি আছে? একজন আরেকজনের সাথে সিরিজে আছে নাকি প্যারালেলে আছে? জুনায়েদ? প্যারালেলে আছে। প্যারালেলে আছে। সো তাহলে প্যারালেলে কি থাকে? ভোল্টেজ সেম থাকে। সো তাহলে বি এর অ্যাক্রসে যদি বেশি ভোল্টেজ ড্রপ হয়, তো তার মানে কি হবে? সি এর অ্যাক্রসেও বেশি ভোল্টেজ ড্রপ হইতেছে। সো তাহলে এখন মোটরটা বেশি করে যদি ভোল্টেজ পায়, সো তাহলে কি করবে? মোটরটা এখন চালু হবে আর কি। So what happens when temperature increases, the resistance of the thermistor decreases. So তাহলে more voltage is used in the, or more voltage is dropped across the motor of the air conditioner. So তখন এয়ার কন্ডিশনারটা কি হবে? চালু হবে আর কি। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের অ্যানসার, যে what will happen to the circuit। এটা আমরা অ্যানসার গুলো দেখবো আমাদের অ্যানসার শিটের মধ্যে, আমরা মিলায় দেখবো যে অ্যাকচুয়ালি অ্যানসার সবগুলো মিলতেছে নাকি। ওকে, দেন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? What changes need to be made to the circuit in figure C in order to allow the thermistor to be calibrated for use as a thermostat? এখন বলতেছে এই ফিগার সি তে কি চেঞ্জ আনলে, হ্যাঁ, আর কি জিনিস চেঞ্জ করলে আমরা এই থার্মিস্টরটাকে একটা থার্মোমিটার হিসেবে ইউজ করতে পারবো। এটার অ্যানসার কি লিখছো আরাফ? সেটা স্যার বুঝিনি না, মানে কি লিখবো বুঝিনি। আরিফিন কি লিখছো মনে আছে?
ভাইয়া আচ্ছা, মোটরটা বদলায় যদি ভোল্টমিটারটা অ্যাড করে দেই, তাহলে আউটপুট ভোল্টেজটা রেকর্ড করতে পারবো না? হ্যাঁ ওইটা পারবে। এরপরে আমি ওইটাই কি লিখছিলাম। বলছে? এরপরে কি আমি করব? ওইটাই লিখছিলাম। একটুক লেখার পর আর মাথায় আসেনি তারপরে কি লিখতে পারবো। আচ্ছা, এইখানের মধ্যে আর কারো আইডিয়া আছে? সুমিত, কি করা যায় যে এই সার্কিটের মধ্যে কি কি চেঞ্জ করলে পরে আর কেমন কি কাজ করলে পরে তুমি থার্মিস্টরটাকে একটা থার্মোস্ট্যাট হিসেবে ইউজ করতে পারবা? বাবারে, এটা উম, আমারও তো থার্মোস্ট্যাট ভাই মাথা গেছে। বেসিক্যালি কি কাজ করে বলো তো? থার্মোস্ট্যাট কি জিনিস? টেম্পারেচার মেজার করে এরকম কিছু? টেম্পারেচার আমি জানি না। মেজার করে এরকম এক্স্যাক্টলি না। এখানের মধ্যে থার্মোস্ট্যাট জিনিসটা কি? থার্মোস্ট্যাট জিনিসটা হলো যে একটা অটোমেটিক একটা মেশিন যেটা কি করে, যেটা নাকি ওরকম টেম্পারেচার সেন্সর, যে আমাদের ফ্রিজের ভিতর কি থাকে, থার্মোস্ট্যাট থাকে। এখানের মধ্যে ফার্স্টে তোমাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স বিটুইন কি বলে থার্মিস্টর এন্ড থার্মোস্ট্যাট। থার্মিস্টর এন্ড থার্মোস্ট্যাট, তাদের মধ্যে কানেকশন কি? এখানের মধ্যে দেখো মেইন জিনিসটা কি, ইন জেনারেল a thermostat is a cruder device than a thermistor। কি করে? a thermostat only permits the metal to rise above or press upon a contact as temperature increases। এখানের মধ্যে দেখে নেই ডিটেইলে অ্যাকচুয়ালি কি বলতেছে। ওকে, ডিফারেন্স বিটুইন থার্মিস্টর এন্ড থার্মোস্ট্যাট। হ্যাঁ, ডিফারেন্সটা কি? The thermostat and thermistor are two way to use metal and its reaction to temperature to read and report temperature changes। কি হয়, metals of different types especially copper, tungsten and aluminum কি করে, change certain properties as they become hotter or colder। The change can be used to measure how temperature changes as the metal change properties such as their conductivity to electricity। Wow, কি অ্যাড আসছে এটা? হাঙ্কার। So এখন এখানের মধ্যে কাজটা কি, the changes can be used to measure how temperature changes as the metals change properties such as their conductivity to electricity। The result is a reliable guide to how temperature changes। both the methods of measuring কই গেল, use metals and properties related to temperature। so তাহলে এখানের মধ্যে কাজটা কি হয়, সিবেক ইফেক্ট এই জিনিসটা আসলে তোমাদের নাই। হ্যাঁ, সিবেক ইফেক্টের প্রত্যয় এতক্ষণে আসছে কি করতে, ক্লাস একটু পরে শেষ হয়ে যাবে, এতক্ষণে আসছে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে সিবেক ইফেক্টের মেইন কাজটা কি দেখো কি হয়, যে মোস্ট মোডস অফ মেজারিং টেম্পারেচার আর বেসড অন দ্য সিবেক ইফেক্ট। হোয়াট হ্যাপেন্স, the effect refers to the simple property of certain metals to change in significant ways according to changes in temperature। সিবেক ইফেক্টের মধ্যে এত ইন্টারেস্টিং একটা জিনিস হয়, যখন নাকি ইউনিভার্সিটিতে উঠলে পড়বা তখন দেখবা যে দুইটা মেটাল, হ্যাঁ আরাফ, মনে করো দুইটা মেটাল, যে একটা হলো কপার আর একটা হলো অ্যালুমিনিয়াম। হ্যাঁ, কপার আর অ্যালুমিনিয়াম আমি দুইটাকে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? কপার আর অ্যালুমিনিয়াম আমি দুটাকে কানেক্ট করে দিলাম এরকম। এখন আমি মনে করো কপারটাকে হিট দিতেছি। সো কপারটাকে হিট দিলে পরে কপারের টেম্পারেচার বাড়বে। সো এখন ডিউ টু দিস টেম্পারেচার ডিফারেন্স, এন্ড কপার আর অ্যালুমিনিয়াম দুইটাই তো মেটাল, তো এখন তাদের এই টেম্পারেচার ডিফারেন্সের জন্য তাদের একটা এরকম হায়ারার্কি লিস্ট আছে। হায়ারার্কি লিস্ট আছে, তোমরা রিঅ্যাকশন সিরিজ পড়ছো না কেমিস্ট্রিতে? সো এরকম একটা লিস্ট আছে যে হটার রিজিয়ন থেকে কোল্ডার রিজিয়নে কিভাবে আমাদের কারেন্ট ফ্লো করে। সো ওই জিনিসটাকে আমরা সিবেক ইফেক্ট বলি। এখানের মধ্যে মেইন কাজটা কি, যে স্পেসিফিক্যালি দ্য সার্টেন মেটালস চেঞ্জ কন্ডাক্টিভিটি অ্যাকর্ডিং টু চেঞ্জেস ইন টেম্পারেচার। যেটা বললাম যে আমরা কপারটাকে হিট করব বা অ্যালুমিনিয়ামটাকে হিট করব বা যে কোনো একটা মেটালকে হিট করলে তার কি হবে, এই কন্ডাক্টিভিটির মধ্যে চেঞ্জ আসবে ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। সো
The principle is that changes in temperature produces an electric effect, a potential that alters how electricity flows through metal. The principle can be used to measure temperature changes. So এগুলা ইউনিভার্সিটিতে উঠলে পড়বা। আমরা এখন মেইনলি যে জিনিসটা দেখবো আজকে যে থার্মোস্ট্যাট আর থার্মিস্টর এই দুটো জিনিস। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, the common thermostat is a fairly simple device. What happens? It is based primarily around the comparative movement of two metals as they press down on electrical connector or contact. কি হয়? Two metals are in a thermostat. They are often copper and aluminium, tungsten and nickel, or some combination of those metals. And when they experience a temperature change, the responsive movements produce pressure that either presses against the electric contact or pulls away from the electric contact. এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, যে এই জিনিসগুলো তোমরা আসলে পড়ো নাই, হ্যাঁ, আর এটা অ্যাকচুয়ালি আমাদের এ লেভেলস এর সিলেবাসে নাই বেসিক্যালি। কিন্তু তারা যেটা চাইছে এখানের জন্য তাদের স্টুডেন্ট বুকের অ্যানসারটা আমরা দেখি। তারা যেটা চাইছে এখানের মধ্যে আমরা তাদের স্টুডেন্ট বুকের অ্যানসারটা দেখি। স্টুডেন্ট বুকের অ্যানসারে পিডিএফ আছে না তোমাদের কাছে? জি জি ভাইয়া। স্যার। ওকে, তো তাহলে পার্টিকেল ফিজিক্স এর পর ওকে, সো এই যে থার্মোডাইনামিক্স। তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, এই যে কি হবে, ওই যে টেম্পারেচার বাড়লে কি হবে, the increase in temperature reduces the thermistor's resistance. This means that it takes a smaller proportion of the supplied voltage. ওই যে ও আমাকে যেটা বললাম যে সিরিজে কানেক্ট করা থাকলে কি হবে, যার রেজিস্ট্যান্স বেশি তার ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার ভোল্টেজ কম, ওরকম আর কি। তো তাহলে increasing the PD across the motor, so the motor or the cooling fan increases speed. So তাহলে ওটা আরো বেশি স্পিডে ঘুরবে। এখন যেটা চেঞ্জ আনতে বলছে যে কিভাবে থার্মোস্ট্যাট বানানো যায়, কি চেঞ্জ আনতে হবে, চেঞ্জ দ্য মোটর ফর আ ভোল্টমিটার টু রেকর্ড দ্য আউটপুট ভোল্টেজ। ওই যে মোটরের জায়গায় যে কম্পোনেন্ট সি যেটা ছিল, মোটরটা ছিল, মোটরটাকে রিপ্লেস করে ওখানে কি বসাই দিব, একটা ভোল্টমিটার বসাবো। আফটার দ্যাট কি হবে, add a system for measuring the temperature of the thermistor. কিভাবে, such as placing it electrically insulated in a water bath. যে আমাদের কি করা লাগবে, we have to measure the temperature of the thermistor. So থার্মিস্টরের টেম্পারেচারটা মেজার করার জন্য থার্মিস্টরের গায়ে তো আমরা ডাইরেক্টলি থার্মোমিটার ধরলে পরে আমরা রিডিং পাবো না ভালো। ওকে, যে থার্মিস্টরের গায়ের মধ্যে ডাইরেক্টলি আমরা থার্মোমিটার ওরকম ধরে রাখতে পারবো না। সো তাহলে what we will have to do, আমরা থার্মিস্টরটাকে একটা ওয়াটার বাথের মধ্যে নিয়ে যাব। সো এখন থার্মিস্টরের টেম্পারেচার ওয়াইজ ওয়াটারের টেম্পারেচার চেঞ্জ হবে। সো ওখানে থার্মোমিটারটা সো ওখানে আমরা যদি থার্মোমিটারটা রেখে দেই তখন ওই থার্মোমিটারের ওখানে কি হবে, তখন ওই থার্মোমিটারের ওখানে আমরা সুন্দর মতো রিডিং পাবো যে অ্যাকচুয়ালি টেম্পারেচার কত কি আছে। সো তাহলে বেসিক্যালি থার্মোস্ট্যাট জিনিসটা কি, থার্মোস্ট্যাট ইজ বেসিক্যালি আ ডিভাইস যেটা টেম্পারেচার মনিটর করতে পারে। ওকে, যে টেম্পারেচার মনিটর করতে পারে যে অ্যাকচুয়ালি কত টেম্পারেচারের জন্য কত ভোল্টেজের এরকম রিডিং আসতেছে। ঠিক আছে, সো তাহলে এই চেঞ্জ আমাদের করা লাগতো। সো ওইটা ছিল। দেন তোমাদের এই হিট ট্রান্সফার। আচ্ছা ভাইয়া, তাহলে ভোল্টেজটা নেওয়ার কাজটা কি ছিল, ভোল্টেজের পারপাসটা নেওয়ার কি ছিল? কাজটা কি ছিল, এখানের মধ্যে মেইন কাজটা কি করবে দেখো, যে তোমার সার্কিটটা আমরা যাই একটু, এখানের মধ্যে ভোল্টেজের এখানের মধ্যে মেইন কাজটা কি, ভোল্টেজের এখানের মধ্যে সে মেজারমেন্টটা নিয়ে কি করবে, ভোল্টেজের মেজারমেন্টটা নিয়ে এখানে টেম্পারেচার চেঞ্জ হবে ওর, হ্যাঁ টেম্পারেচার চেঞ্জ হবে ওর। সো তাহলে আমরা এখানের মধ্যে কাজটা কি করব, ওর টেম্পারেচার চেঞ্জের জন্য ওর টেম্পারেচারের রিডিং তো আমরা নিতেছি কি দিয়ে, থার্মোমিটার দিয়ে, যে ওয়াটার বাথের ভিতরে থার্মিস্টরটাকে ঢুকাইলাম, এরপরে ওখানের মধ্যে কি করতেছি, থার্মোমিটার দিয়ে রিডিং নিতেছি। ঠিক আছে, ভালো কথা, টেম্পারেচারের রিডিং নিতেছি। কিন্তু আমাদের জিনিসটা বুঝতে হবে কি, যে আমাদের কি টেম্পারেচারটা বাড়লে বা কমলে, হ্যাঁ টেম্পারেচারটা যে বাড়তেছে বা কমতেছে ওখানে আমাদের ভোল্টেজের রিডিংটা অ্যাকচুয়ালি কি হয়, ভোল্টেজের রিডিংটা কি আমাদের অ্যাকচুয়ালি ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে, ওই জিনিসটা আমাদের মনিটর করা লাগবে। হ্যাঁ, যে ভোল্টেজ, যে টেম্পারেচারের সাথে the voltage that is being dropped. আরাফের কোশ্চেন আছে ওটা শুনতেছি, দাঁড়াও একটা 1 মিনিট। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের
ভোল্টেজ যেটা ড্রপ হইতেছে ওইটার সাথে ওইটার রিলেশনে আমরা কি করব, টেম্পারেচারের ভ্যালুটাকে রিলেট করব, যে টেম্পারেচার বাড়লে ভোল্টেজের ভ্যালু কি হইতেছে, বাড়তেছে নাকি কমতেছে, ওই জিনিসটা। ঠিক আছে, সো এর জন্য আমরা এখানে মধ্যে বলতেছিলাম যে থার্মোস্ট্যাটের মেইন কাজটা কি, থার্মোস্ট্যাটের মেইন কাজটা হলো যে টেম্পারেচারের জন্য তার কি হবে, টেম্পারেচারের জন্য তার ভোল্টেজ বা কারেন্টের ভ্যালুতে চেঞ্জ আসবে। তো তাহলে ওই জিনিসটা আমাদের কি করা লাগবে, নোট ডাউন করা লাগবে। তো তাহলে টেম্পারেচারের চেঞ্জ, যে টেম্পারেচারের ভ্যালু দেখার জন্য টেম্পারেচার মেজারিং একটা ইনস্ট্রুমেন্ট আনা লাগলো, আর ভোল্টেজের কি চেঞ্জ হইতেছে ওই জিনিসটা দেখার জন্য আমাদের মোটরটা সরায় কি করলাম, একটা ভোল্টমিটার অ্যাড করে দিছি। ঠিক আছে সুমিত? হ্যাঁ ভাই বুঝছি এখন। আরাফের কি কোশ্চেন ছিল তাও বলো তো? অনেকটা, তাও অনেক আজব জিনিসটা, মানে ভোল্টেজের সাথে মিলে ও লাইক টেম্পারেচার নিবে, এত কি? ওই তো এখানের মধ্যে তখন নরমালি তোমার ইয়েটা আর দেখা লাগতেছে না, কি বলে, তখন তুমি এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি করতে পারতেছো, তুমি ভোল্টেজ তোমার একবার যখন নাকি এরকম সেট অফ রিডিং ইয়ে হয়ে যায়, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমরা থার্মোমিটার হিসেবে ইউজ করতে পারি। এই জিনিসটা তো তোমাদের ও লেভেলস এর সময় একবার দেখাইছিলাম, যে আমরা এরকম একটা থার্মিস্টরের মনে করো ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে আমরা কারেন্টের বা ভোল্টেজের রিডিং নিলাম, দেন মনে করো আমরা একটা গ্রাফ আঁকাইলাম এরকম, যে কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিয়ে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু পাইছি, আর এখানের মধ্যে হলো টেম্পারেচার। সো এখন কি হয়, এরকম একটা গ্রাফ আসবে না আমাদের, রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার। সো এখন আমরা যদি কি করি, আমরা যদি এখন কোন থার্মোমিটার ইউজ নাও করি, হ্যাঁ, যে আমরা যে কোন একটা সার্টেন ভোল্টেজের ভ্যালু, যে মনে করো রেজিস্ট্যান্সের প্লট না করে টেম্পারেচার ভার্সেস কি হলো ভোল্টেজ ভার্সেস টেম্পারেচার গ্রাফ আঁকলাম। সো এখন আমরা ভোল্টমিটারের একটা সার্টেন রিডিং দেখছি। সো আমাদের কি হয়েছে, আমরা এই গ্রাফটা যখন বানাইছি, আমরা অ্যাকচুয়ালি কাজটা কি করছি সুমিত, আমরা এই গ্রাফটা যখন বানাইছি আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের একটা কাজ করছি, যে ফার্স্টে আমরা দেখে নিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের জন্য আমাদের ভোল্টেজের রিডিং বা কারেন্টের রিডিং আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত হয়। ফার্স্ট এটা করার পর আমরা এরকম একটা স্ট্যান্ডার্ডাইজেশন করব আর একটা গ্রাফ এঁকে নিব। নাও আমাদের আর কোনো থার্মোমিটার দরকার নাই, এখন আমাদের শুধু কি করতে পারবো, জাস্ট আমরা ভোল্টমিটার রিডিংটা দেখে বলে দিতে পারবো যে এখন এখানে টেম্পারেচারটা এত ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? আচ্ছা সেই জিনিসটা একটু আরেকবার রিপিট করবে, মানে কেমনে টেম্পারেচারটা চেঞ্জ করছে এটা, মানে ভোল্টেজ দেখে টেম্পারেচারটা চেঞ্জ করছে। ফার্স্টে কি করবে ফার্স্টে আমাদের ওই ওয়াটার বাথের মধ্যে নিয়ে মনে করো ফার্স্টে আইস টাইস দিয়ে ভরে 0 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি নিল, দেন আমরা থার্মোমিটার দিয়ে রাখছি থার্মিস্টরের মধ্যে, দেন ওখানের মধ্যে যত টেম্পারেচার বাড়তেছে কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিতেছি, এরকম করতেছি। হ্যাঁ, কারেন্ট আর ভোল্টেজের রিডিং নিতে 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 100 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি গেলাম। নাও উই হ্যাভ অল দা ভ্যালুস, যে ভোল্টেজ, কারেন্ট এন্ড টেম্পারেচার। সো এখন ভোল্টেজ আর কারেন্টের রিডিং ইউজ করে আমরা কি করতে পারবো, রেজিস্ট্যান্স বের করতে পারবো না, যে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট। এরপরে আমরা কি করলাম, রেজিস্ট্যান্স ভার্সেস টেম্পারেচার গ্রাফ আঁকলাম, যে টেম্পারেচার এতর জন্য ভোল্টেজ আর কারেন্টের রিডিং ওয়াইজ রেজিস্ট্যান্স পাইছি, টেম্পারেচার এতর জন্য পাইলাম। তো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারের জন্য ফার্স্টে কি করলাম, এরকম একটা গ্রাফ এঁকে ফেললাম। এখন গ্রাফটা এঁকে ফেলার পর এখন আমাদের আর কি দরকার নাই, উই ডোন্ট নিড দা থার্মোমিটার এনিমোর। এখন আমরা ওই থার্মিস্টরটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে, যে আমরা জানি যে ওই থার্মিস্টরের অ্যাক্রসে এত ভোল্টেজের রিডিং আসা মানে এখন এত টেম্পারেচার আছে, আর ওই সার্কিটের সেটআপের জন্য এত ভোল্টেজের রিডিং আসা মানে টেম্পারেচারের ভ্যালু এত। বিকজ আমরা তো এটা ফার্স্টে কি করে রাখছিলাম, কম্পেয়ার করে রাখছিলাম, অ্যাকচুয়াল থার্মোমিটার দিয়ে রিডিং নিয়ে আমরা ভ্যালু জেনে রাখছিলাম। সো এখন আমরা কি করতে পারবো, ওই থার্মোমিটার ছাড়াই বাই জাস্ট লুকিং এট দা ভোল্টমিটার রিডিং আমরা বলে দিতে পারবো এই গ্রাফের সাথে কম্পেয়ার করে যে এত ভোল্টেজের রিডিং আসতেছে। সো তার মানে কি এত ভোল্টেজের করেসপন্ডিং টেম্পারেচার কত হয় ওটা আমরা গ্রাফ থেকে পেয়ে যাইতেছি। বুঝছো আরাফ? আচ্ছা স্যার, আমাদের টেম্পারেচারটা মানে কিসের বের করতেছি? টেম্পারেচারটা আমরা ওই ওয়াটার বাথের বের করছি, যে থার্মিস্টরটা
থার্মিস্টরটা যত টেম্পারেচারে থাকবে থার্মিস্টরের টেম্পারেচারটাই তো ওয়াটার বাথের মধ্যে হ্যাঁ, হ্যাঁ। ছড়ায় যাবে না। সো তাহলে থার্মিস্টরের হ্যাঁ, টেম্পারেচারটাই হ্যাঁ। ওয়াটার বাথের টেম্পারেচার। সো তাহলে আমরা ওয়াটার বাথের টেম্পারেচারটা মেজার করছিলাম। সো নরমালি মানে থার্মোমিটার দিয়ে মেজার করলে কি হইতো, মানে থার্মোস্ট্যাট কেন ইউজ করতেছি? থার্মোমিটার দিয়ে মেজার করলে তো কোনো খারাপ কিছু নাই, এখানের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু এখানের মধ্যে মেইন কাজটা কি যে থার্মোস্ট্যাটের মেইন কাজটা কি থাকে তোমাকে বলি যে থার্মোস্ট্যাটের মেইন কাজটা এরকম থাকে। এই যে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করলাম না, এখন এখানের মধ্যে আমরা কি করব, আমরা অটোমেটিক সার্কিট বানানোর জন্য, অটোমেটিক কোন একটা সার্কিট বানানোর জন্য আমরা কি করব, আমরা এমন ভাবে দেখবো যে আচ্ছা ঠিক আছে যে এই সার্কিট কম্পোনেন্টটা চলার জন্য এত ভোল্টেজ লাগে। সো তাহলে আমি এমন ভাবে এই জিনিসটাকে সেট করব বা এমন একটা রেজিস্টর বা এমন একটা কম্পোনেন্টের সাথে সিরিজে বা প্যারালেলে অ্যাড করব, তাহলে যেন কি হয় যে মনে করো আমাদের ফ্রিজ, হ্যাঁ মনে করো আমাদের ফ্রিজ আছে এরকম যে নরমাল, যে ফ্রিজের নরমাল আর ডিপ ফ্রিজ বলি না, এখন মনে করো নরমালের যেটা ওইটা হলো তোমার 5 ডিগ্রি সেলসিয়াস আর 6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকে, আর যেটা ডিপ ফ্রিজ ওটা কি থাকে নেগেটিভ যে -15 বা -18 ডিগ্রি সেলসিয়াস এরকম। তো এখন আমরা কি করব, আমাদের ফ্রিজের ভিতরে থার্মোস্ট্যাট অ্যাড করে দিব। হ্যাঁ আরাফ, আমরা ফ্রিজের ভিতরে কি রাখবে, থার্মোস্ট্যাট রাখবো। কি হবে ব্যাপারটা হবে এরকম যে আমরা থার্মোস্ট্যাটটা কেমন ভাবে রাখছি, যে থার্মোস্ট্যাট কি, থার্মোস্ট্যাট ইজ আ সার্কিট দ্যাট কন্টেইনস আ থার্মিস্টর অ্যালং উইথ আ ফিক্সড রেজিস্টর। সো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি হবে, ব্যাপারটা হবে এরকম যে ফ্রিজের ভিতরে আমরা একটা গরম খাবার দিলাম, আর গরম খাবার নিয়ে রাখলাম যে খাবারটাকে ঠান্ডা করতে চাই, এর জন্যই তো ফ্রিজে রাখছি নাকি। তো আমরা খাবারটা ফ্রিজের ভিতরে দিলাম, এখন ফ্রিজে এতক্ষণ এভারেজ টেম্পারেচার ছিল -15 ডিগ্রি সেলসিয়াস, এখন তুমি যে গরম খাবারটা নিয়ে গেছো এর জন্য এভারেজ টেম্পারেচার অফ দা ফ্রিজ ইনসাইড অফ দা ফ্রিজ বেড়ে যাবে না, যে গরম খাবারটা নিয়ে গেলে বাইরে থেকে যে একটা বেশি টেম্পারেচারের অবজেক্ট নিয়ে গেছো তো তখন কি এভারেজ টেম্পারেচারটা বেড়ে গেল। এখন কি হবে, টেম্পারেচার যেহেতু বাড়ছে, এখন থার্মিস্টরের টেম্পারেচার বাড়লে কি হয়, রেজিস্ট্যান্স কমে যায় না। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে থার্মিস্টরের রেজিস্ট্যান্স বাড়াতে কি বলে, টেম্পারেচার বাড়াতে রেজিস্ট্যান্স কমে যাবে। তো এখানে যে এই যে সার্কিটটা এয়ার কন্ডিশনারের সার্কিটের মতো কাজ করবে। ব্যাপারটা কি করবে, ব্যাপারটা হবে হলো এরকম যে the temperature of the thermometer will decrease, which mean কি বলে will increase, which mean the resistance will decrease. So এখন আমরা থার্মোস্ট্যাট ফার্স্টে ওখানে মধ্যে বানাইছি কেন, যে সে যেন ওই স্পেসিফিক টেম্পারেচারে কি করতে পারে, অপারেট করতে পারে। সো কি করবে, সে দেখবে যে টেম্পারেচারটা কি -10 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইছে নাকি, যে -10 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলে তখন আমাদের মনে করে ডিপ ফ্রিজের যে খাবারগুলি আছে ওগুলি নষ্ট হয়ে যাবে এমন টাইপের, ওকে, আর ফ্রিজটা ঠিকমতো কাজ করতেছে না ওরকম। তো এখন কি করবে, নরমালি থাকা উচিত কত, -15 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টেম্পারেচার হলো -10। তো এখন গরম খাবারটা নেওয়ার পর, হ্যাঁ গরম খাবারটা নেওয়ার পর যদি টেম্পারেচার অনেক বেড়ে যায়, যে মনে করো টেম্পারেচারটা হয়ে গেছে -2 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে কি টেম্পারেচারটা আমাদের যতটুকু অ্যালাউয়েবল টেম্পারেচার তার থেকে বেড়ে গেছে না। তো এখন টেম্পারেচার অনেক বেড়ে গেছে দেখে কি হবে, টেম্পারেচার অনেক বেড়ে গেছে দেখে থার্মিস্টরের রেজিস্ট্যান্সটা অনেক অনেক কমে যাবে। সো থার্মিস্টরের রেজিস্ট্যান্সটা অনেক কমে গেছে দেখে এখন কি করবে, কুলিং সার্কিট অন হয়ে যাবে। হ্যাঁ কুলিং সার্কিটটা অন হয়ে যাবে, তো তখন সে কি করবে, কুলিং এর কাজটা করবে। কুলিং করতেছে 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 করতেছে, এখন যখন নাকি টেম্পারেচারটা -10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, হ্যাঁ -10 ডিগ্রি সেলসিয়াস বা এটা কম হয়ে গেছে, তখন কি করবে, কুলিং সার্কিট আর দরকার আছে, যে আমাদের যতক্ষণ কুলিং সার্কিট চালু থাকবে তত বেশি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করবে, তাই না, যতক্ষণ কুলিং সার্কিট অন থাকবে তত বেশি ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ হবে। সো এখানের মধ্যে কি করলো, এখানের মধ্যে একটা সার্টেন টেম্পারেচার অ্যাটেইন করার পর, হ্যাঁ একটা সার্টেন টেম্পারেচারে বেশি বা কমে আসার পর তখন সার্কিটটা কি করে দিবে, সে অটোমেটিক্যালি অফ করে দিবে। সো কুলিং সার্কিটটা এখন কি হয়ে গেছে, যত টেম্পারেচার কমতেছে থার্মিস্টরের রেজিস্ট্যান্স বাড়তেছে। সো রেজিস্ট্যান্স বাড়তে 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 এক সময় কি করবে, থার্মিস্টর একাই বেশি ভোল্টেজ নিয়ে নিবে, কুলিং সার্কিটকে এনাফ ভোল্টেজ পাইতে দিবে না।
সো কুলিং সার্কিট যদি এনাফ ভোল্টেজ না পায় সো তাহলে কি কুলিং সার্কিট আর অপারেট করতে পারবে? কুলিং সার্কিট আর অপারেট না। করতে পারবে না। সো তাহলে তখন কি করবে? কুলিং সার্কিট বন্ধ হয়ে যাবে। সো দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি নিডেড। যে মনে করো আমরা যে বাসায় যে এসি চালাই, হ্যাঁ, এসির সময় আমরা এখানের মধ্যে বেসিক কাজটা কি করি, যে এসির একটা সার্টেন টেম্পারেচার দিয়ে রাখেন, ভিতরে কি থাকে? সেন্সর থাকে। ওকে, মনে করো এসির টেম্পারেচার আমরা 18 ডিগ্রি সেলসিয়াস দিলাম। এখন এসি টেম্পারেচার 18 দেওয়ার মানে কি, এসি 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার যদি থাকে, যে রুম টেম্পারেচার যদি অ্যাবাভ 18 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন সে কি করতে থাকবে? কুলিং সার্কিটটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কনভেকশন কারেন্ট দিয়ে সে পুরো রুমটাকে ঠান্ডা করবে। ঠান্ডা করে যখন নাকি সে 18 ডিগ্রি সেলসিয়াস বা তার কমে নিয়ে আসছে, তখন কি করবে? কুলিং সার্কিটটা অফ করে দিবে। হ্যাঁ, বিকজ যদি সারাক্ষণ এটা চালু থাকে তো তখন আমাদের কি করতে থাকবে? এরকম ইলেকট্রিসিটি ইউজ করতে থাকবে বেশি। ওকে, সো ওয়ান্স উই হ্যাভ রিচড আওয়ার ডিজায়ার্ড টেম্পারেচার, তখন ওই মেশিনটা যেন কি করে? অটোমেটিক্যালি যেন অফ হয়ে যায়। অর এলস ওই কুলিং সার্কিটটা চলতে থাকলে আমাদের ইলেকট্রিসিটি বিল অর ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেক বেশি বেড়ে যাবে আর কি। ঠিক আছে? সো তাহলে এইগুলা কাজের জন্য আমরা এরকম থার্মোস্ট্যাট ইউজ করি, যে নাকি এরকম টেম্পারেচারটাকে সেন্স করে সে অটোমেটিক একটা সার্কিটের কাজ করে দেয়। ঠিক আছে? ও বুঝছি। ইয়েস। সো তাহলে এই জিনিসটা ছিল আমাদের ব্যাপার। ওকে, তো এখন তোমাদের ওই ক্যালকুলেশন গুলি নিয়ে কারো কোনো প্রবলেম ফেস করছো? এই যে ক্যালকুলেশন গুলা? ভাইয়া টপিক 8.8 মানে 882 এর মধ্যে 1B তে হয়েছে, প্রবলেম হয়েছে আমার। 1B তে কি প্রবলেম হয়েছে? ভাই এনার্জি ভ্যালু আমার আসতেছে হইলো 678,000, বাট তোমার অ্যান্সার আসছে বুকলেটের কত? মধ্যে বলতেছে হইলো 6,780 কিলো। তোমার আসছে কত? হ্যাঁ। 678,000। আর কি বলতেছো? আর অ্যান্সার আসছিল হলো 6,780 কিলো জুলস। 780 কিলো জুল। তো তার মানে তোমার একটা জিরো কম আসতেছে, এটাই? হ্যাঁ। আচ্ছা, সো লেটস সি যে এটা ক্যালকুলেশনটা আমরা করি। ওকে, সো ফার্স্টে 1A তে কি বলতেছে? হাউ মাচ হিট এনার্জি মাস্ট বি সাপ্লাইড টু রেজ দ্য টেম্পারেচার অফ 1200 মিলিলিটার। 1 মিলিলিটার মানে কত? 1 মিলিলিটার মানে হলো 1 গ্রাম। সো তাহলে 1200 মিলিলিটার মানে কত? 1200 গ্রাম, তাই তো? সো তাহলে 1200 মিলিলিটার অফ ওয়াটার ফ্রম 20 ডিগ্রি সেলসিয়াস টু 65 ডিগ্রি সেলসিয়াস। সো তাহলে এটার জন্য আমরা ক্যালকুলেটরে বসায় ফেলি ভ্যালুগুলা। আচ্ছা, তো তাহলে এটা আমি, তোমরা একজন ক্যালকুলেটরে বসাও। ওকে, আমি ভ্যালুগুলা বলতেছি, তোমরা একজন একটু ক্যালকুলেটরে বসাও। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? লেটস সি। এম সি ডেল থেটা। এখন এম হলো 1.2। 1.2 কেন? 1200 হলো গ্রাম, তো গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000 করছি। ওকে, দেন মাল্টিপ্লাইড বাই 4200 আর মাল্টিপ্লাইড বাই টেম্পারেচার চেঞ্জ হলো 45। এটা কত আসে আরিফিন? ভাইয়া 226,800। 226,000 800 তারপরে। 226,800, এটা না? জি ভাইয়া। ওকে, সো তাহলে এটা হলো এ নাম্বারের অ্যান্সার। এটা তো মিলছে নাকি? জি ভাইয়া। ওকে, এখন তোমার প্রবলেম হলো বি তে। কি প্রবলেম? হাউ লং উড আ 2200 ওয়াট হিটার টেক টু বয়েল 3 লিটার্স অফ ওয়াটার ইনিশিয়ালি অ্যাট হোয়াট? ভাইয়া কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এখানের মধ্যে যে ভেপোরাইজেশন স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশনের কথা বলতেছে, কিলোজুল পার কেজিতে দেওয়া আছে, এটাকে কি আমি জুল পার কিলোগ্রাম নিতে হবে ম্যাথ করার সময়? হ্যাঁ, এটা কিলো জুলে আছে না, কিলো জুল থেকে তো জুলে নেওয়া লাগবে।
এটার জন্য আমার ভুল হইতেছিল, এখন বুঝছি। এইটা করো নাই, এটা তো একদম বেসিক ক্যালকুলেশন যে কিলো জুল থেকে জুলে নেওয়া লাগবে আর কি। ঠিক আছে, আরাফ করছো না বাকিগুলার ক্যালকুলেশন? স্যার আমি বুঝলাম স্যার প্রথম চেক পয়েন্টটাই, মানে এইটা করিনি, আগেরটা করছিলাম। আচ্ছা, তো তাহলে পরে এটাও করে ফেলবা, ঠিক আছে? যে এই চেক জি স্যার, পয়েন্টের জি এই স্যার। দুইটা কোশ্চেন, বাকি দুইটা করে ফেলবা, আমরা নেক্সট ক্লাসে এই দুইটা জিনিস দেখে ফেলবো। এন্ড ইন্টারনাল এনার্জি নেক্সট ক্লাসে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখবো যে আরএমএস স্পিড কিভাবে বের করে। অলরাইট, সো তাহলে নেক্সট ক্লাসের এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে রুট মিন স্কয়ার ক্যালকুলেশন। সো তাহলে ওই জিনিসটা অনেক ভালো মতো দেখা লাগবে। ওকে, ওকে ভাই, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আসসালাম ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।